মানে বান্ধবীর মাকে তারপরে এই ডিবি ধরলে ছাড়ানোর জন্য সারা রাত জেগে থাকতে পারেন, সে উপদেষ্টারা কয়েক ঘন্টা সময় দিয়ে একজন পিপি নিয়োগ করতে পারেন নাই। আমরা সেই 5 তারিখের পরের শুনানি থেকে বলছি যে এটা নিয়ে তাড়াতাড়ি করেন, এটা নিয়ে দ্রুত কাজ করেন। আপনারা সময় পান না, আপনাদের সময় হয় না। আপনারা রবীন্দ্র কাচারি দেখতে যাইতে সময় পান, সিনেমা দেখতে যাইতে সময় পান, মজা করতে, খেলাধুলা সবকিছুই চলতেছে আপনাদের। শুধু এই আলেম, বিডিআর, শেখ হাসিনার সময় যারা এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আটক হয়েছে তাদের ছাড়ানোর জন্য আপনারা সময় পান না। আজকে আমার বাবা সকাল 7 ঘটিকায় এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। ওনার জীবদ্দশায় ওনার জন্য কোনো কিছু করতে পারি নাই আমরা। লাস্ট ডক্টর যখন হসপিটালে উনি ভর্তি হয় তার 15 দিন পরে ওনাকে, ওনার অবস্থা যখন অবনতির দিকে যায়, তখন ওনার জন্য আইসিইউ বরাদ্দ করা হয়। বাট আইসিইউতে মাত্র 15 শয্যা বিশিষ্ট আইসিইউ, যদিও কোনোটা খালি হয় তো সেক্ষেত্রে কোনো প্রভাবশালী লোকের তত্ত্বাবধানে হয়তো অন্য কেউ এখানে চলে যায়। লাস্ট গতকালকে আমরা একটা আইসিইউ পাইছি কোন একটা ডাক্তারের মাধ্যমে। তার কাছে করজোর রিকোয়েস্ট করে তার অবস্থা যখন তার সাথে মানে অবিরত খিঁচুনি সাথে রক্ত চলে আসছে, তখন আমরা ওনাকে জরুরি ভিত্তিতে আইসিইউতে নেওয়া হয়েছে জাস্ট 2:30-3টার দিকে। বাট সকালবেলায় মানে খবর আসছে যে উনি মারা গেছে। আর এই হচ্ছিল চিকিৎসার সার্বিক পরিস্থিতি। আর উনি গত 2 বছর যাবত আপনার, গত 2 বছরে দুইবার ব্রেন স্ট্রোক করছে। করার পরে উনার মানে উনি একদমই মানে প্যারালাইজড হয়েছিল, নড়াচড়া করতে পারে নাই। লাস্ট 6 মাস যাবত উনি কোনো কথাও বলতে পারে নাই। এতটা কষ্ট নিয়ে উনি দুনিয়া থেকে চলে গেছে। উনার শেষ ইচ্ছা পর্যন্ত আমরা ভালো করে শুনতে পারি নাই। উনি লাস্ট পর্যন্ত উনি মেমোরি লস ছিল, উনি কাউকে চিনতে পারে নাই। বেশি কিছু বলার আমার পক্ষে সম্ভব হচ্ছে না ভাই, আমি আর বলতে পারতেছি না। রাসেল ভাই, ওনাকে যখন আটক করা হলো, আটক করার পরের সময়গুলো তো নিশ্চয়ই আপনারা জানেন। ওনাকে কিভাবে আটক করা হয়েছিল, সরকার থেকে ওনাকে কি বলা হয়েছিল, ওনার 164 এর ব্যাপারে সরকার থেকে কি বলা হতো, আহ, এই বিষয়গুলো তো নিশ্চয়ই আপনাদের সাথে ওনার কথা হয়েছে, ওনার আইনজীবীর সাথেও কথা হয়েছে। মানে কি উনি কিভাবে মানে আটক হলেন, কিভাবে ওনাকে কোন মামলাতে নেওয়া হলো, কি বলা হয়েছিল, ওনার বিরুদ্ধে অভিযোগ কি করা হয়েছিল, বা মানে পুরো ঘটনাটা যে এই যে 3 তারিখের পরে থেকে যেই অবস্থা তৈরি হলো 2009 সালের মার্চের 3 তারিখের পরে, মানে উনি কাজে যোগ দিলেন কবে, মানে কিভাবে ওনাকে আটক করলেন, এই ঘটনাগুলো একটু বলেন। Actually, ভাইয়া আমি তো ওই সময় মানে অতটা ইয়া ছিলাম না। এটা আমার বড় আপা হয়তো বেশি ভালো বলতে পারবে, যিনি এখন হসপিটালে আছে আর কি। হুম। তো উনি যখন জেলে যায় তখন আমি ক্লাস 10-এ অথবা, হ্যাঁ, ক্লাস 10-এ আমি পড়ি আমি তখন। তো মানে যতদূর আর কি মানে জানি উনি ওইখানকার মানে সবকিছু রেখে এখানে চলে আসছিল আর কি, চলে আসছিল। দেন তারপরে এখান থেকে তাকে আর কি মানে আমাদের ফ্যামিলির লোকজনই তাকে আর কি মানে আহ, মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী আইন হাতে মানে আর কি উঠায় দেয়। তো তারপরে ওইখান থেকে আমাদেরকে বলা হয়েছিল যে মানে যখন সরকার মানে আদালত, বিজ্ঞ আদালত যখন রায় দেয়, আবার শোনা মানে 10 বছরের সাজা হয়েছিল। ওনার নামে অভিযোগ ছিল হত্যা মামলা এবং বিস্ফোরক মামলা যেটা। তো হত্যা মামলার 10 বছর সাজা হয়েছিল। তো 10 বছর পার হয়ে যাওয়ার পরেও তো আপনারা তো এই বিষয়টা জানেন যে 10 বছর অলরেডি চলে গেছে, 17 বছর হয়তো চলতেছে। উনি অসুস্থ হন কবে থেকে, বা অসুস্থ হন কিভাবে, কি কি অসুখ ছিল ওনার? উনার তেমন কোনো অসুস্থ ওইরকম ইয়া না, হঠাৎ করে গত 2 বছর আগে একটা স্ট্রোক করছিল।
আপনার উনারে সোহরাওয়ার্দী হৃদরোগ ইনস্টিটিউট যে ওইখানে নেওয়া হয়েছিল। তো ওই সময় মোটামুটি ভালোই সুস্থ ছিল আর কি। দেন আপনার মানে হঠাৎ করে আপনার গত 1 বছরের ভিতরে উনি বেশি আর কি মানে অসুস্থ হয়ে পড়ে আর কি। আপনার আহ, আরেকবার স্ট্রোক করার পরে প্যারালাইজড হয়ে গেছে। প্যারালাইজড হওয়ার পরে নড়াচড়া করতে পারে নাই। তো আমরা ওইখানকার যে আরো যে লোকজন ছিল কয়েদি, তার দ্বারা মানে আমরা সেবা যত্ন করাইতাম আর কি। বাট ওইখানে আসলে কি ধরনের সেবা সে পাইতো ওইভাবেও মানে বলতে পারে নাই সে আমাদের কাছে, কারণ সে তো ওইভাবে কথাই বলতে পারে নাই ভালো করে। সপ্তাহে একদিন আমাদের কাছে ফোন দিত, মানে তার কথা বোঝা যাইতো কি যাইতো না এরকম। উনার বক্তব্য আমরা অন্য জনের মাধ্যমে শুনতাম। মানে এই ছিল উনার আসলে সার্বিক পরিস্থিতি লাস্ট 1 বছরে। এবার চিকিৎসার ব্যাপারে কি কোনো সরকারের কাছ থেকে যখন অসুস্থ না, হলে আমরা চিকিৎসা চিকিৎসার নেওয়া? ব্যাপারে সরকারের কাছ থেকে কোনো কিছু পাই নাই। যখন আপনার জেল হাজতে যখন উনি বন্দি থাকে, যখন গুরুতর অসুস্থ হয়ে যায়, তখন পুলিশের মাধ্যমে কোনো একটা হসপিটালে তাকে স্থানান্তর করা হয়। জাস্ট ওই পর্যন্তই। আমরা ওইখানে যতক্ষণ না পর্যন্ত গেছি, আমার বাবারে ওইখানে ওই অবস্থায় ফেলে রাখছে, মেঝেতে ফেলে রাখছে। কোনো একটা মানুষ তার কাছে নাই, মানে কোনো প্রকার কোনো ইয়া নাই। মানে এরকম একটা অবস্থা। ওনাকে যখন নিয়ে যায় তারপরে আমরা জানতে পারি না যে উনি হসপিটালে আছে। মানে আমাদেরকে কেউ জানায় না। আমরা যখন ওইখানে যাই তখন আমাদেরকে নানান ভাবে হেনস্থা করা হয়। আপনি কে? আপনি কোথা থেকে আসছেন? আপনাকে কে খবর দিছে? এই ধরনের মানে প্রশ্নবিদ্ধ করে। মানে তারপরে যখন তাদেরকে চা নাস্তা খাওয়ানোর জন্য যদি কোনো কিছু যদি আমরা দেই, দেন তারপরে তার কাছে আমাদেরকে যাইতে দেয়। এই হচ্ছে হলো সার্বিক পরিস্থিতি। মানে ভর্তি হওয়ার যেদিন ভর্তি হয় হসপিটালে, মানে তখনকার বিষয় যেটা। সব শেষ এই যে হসপিটালে গিয়েছেন কবে উনি? সবশেষ হসপিটালে গিয়েছে আপনার গত মাসের 9 তারিখে মেবি। ডেটটা একজাক্টলি আমার মনে আসতেছে না। শেষের দিনগুলো কেমন ছিল ওনার? উনি শেষের দিনগুলো লাস্ট গত 2 দিন যাবত ওনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল, খাইতে পারে নাই। আহ সাথে অবিরত খিঁচুনি আর নাক আর মুখ দিয়ে রক্ত আসছিল। লাস্ট 2 দিনের এইটাই আপনার ইয়া। আর মানে ডাক্তার বলে দিছিল যে আশা, মানে উনার আসলে বাঁচার আশা, মানে আশাটা আমরা নাই করতে পারি আর কি। কিন্তু তারপরেও আমরা যেহেতু মানে আমাদের স্বজন, আমাদের বাবা, তো তারপরে আমরা হাতে পায়ে ধইরে আর কি মানে আইসিইউ পর্যন্ত উনাকে আমরা নিছিলাম আর কি, যে লাইফ সাপোর্টে যতক্ষণ থাকে। আর লাইফ সাপোর্টে গেলে হয়তো মানে হয়তো সে মারা যাবে, নয়তো সে ফিরে আসবে, এটাই। লাস্ট 2 দিন উনার অবস্থাটা, উনি কিছু খায়া যেতে পারেন আর কি। আর গত 7 দিন 8 দিন আগে থেকে উনাকে নল দিয়ে আমরা শুধুমাত্র স্যুপ খাওয়াইছি, নাকের ভিতরে নল দিয়ে। জাস্ট ওই স্যুপ গুলা যে আছে, স্যুপ গুলা খাওয়াইতে পারছি আর কি। আপনার পরিবারে কে কে আছেন এখন আর? ভাই বোন আমার কতজন? আমার মা মারা গেছে গত 9 বছর আগে। উনি ক্যান্সারের রোগী ছিল, 10 বছর ক্যান্সারের সাথে, 10 বছর ক্যান্সারের সাথে উ- উনি মারা গেছে। উনার খবরটা পর্যন্ত দিতে পারেন নাই আমার বাবা। আমরা 4 বোন, এক ভাই। আমাদের ফ্যামিলিতে কেউ নাই। আমার মা আরো 9 বছর আগে মারা গেছে। একটা ফ্যামিলি ধ্বংস হওয়ার মতো যা যা দরকার সবকিছুই ঘটছে ওনার ফ্যামিলিতে। কি চান আর রাসেল ভাই? আসিফ নজরুল স্যার সরকারের কাছে কি চান না বলেন তো, আপনার আব্বার জন্য আর কি চান? আসলে চাওয়ার মতো কি আছে, কি বাকি রাখছে যাওয়ার মতো? আমার মতো শুধু এইটুকুনি, যাতে আমার বাবার মতো আর যাতে কেউ যাতে কোথাও এইরকম অবস্থা যাতে না পড়ে। আর আমার বাবা এটা তো একটা
এটা তো উনি স্বাভাবিক মৃত্যুবরণ করেন না, এটাকে তো উনি হত্যা করা হয়েছে। এটা তো আমি হত্যা বলবো, আমি এটা হত্যা। একটা মানুষের সাজা শেষ হয়ে গেছে, তার 7 বছর আগে তার জেলে আটকায় রাখে। এটা নিতান্ত একটা হত্যাকাণ্ড। আমি আইনের পারপাস বুঝি না ওইভাবে, হয়তো আপনারা ভালো বুঝতে পারবেন। জামিন চান না আপনার আব্বার আর? রাসেল ভাই, আপনাকে আপনাকে এ, সান্ত্বনা দেওয়ার কিছু নাই। আপনি সব শেষ। আপনার বাবার সাথে যে দেখা হয়েছিল, কথা হয়েছিল, সব শেষ স্মৃতিটুকু যদি আমাদেরকে একটু জানাইতেন। আপনি কালকে রাতেও চলে এসেছিলেন, তখনও কি মানে আপনার কি মনে হচ্ছিল যে আর দেখা হবে না, নাকি আবার যাওয়ার ইচ্ছা ছিল? আরেকটা বার যাওয়ার ইচ্ছা ছিল ভাইয়া, তবে আরেকটা বার যাওয়ার ইচ্ছা ছিল আমার। ভাবছিলাম যে হয়তো আজকের দিনটা হয়তো কিছু একটা হবে, হয়তো তারে নিয়ে হয়তো বাড়িতে আসতে পারবো, হয়তো তার ঘরে সে থাকতে পারবে, একটা সাজানো একটা ঘরে সে থাকতে পারবে একটা খুশির জন্য। সেটা হয় নাই। ওনার সাথে আমার লাস্ট কথা হয়েছিল আপনার আহ, 12-13 দিন আগে। মানে উনি তো কথা বলতে পারেন ওইভাবে, মানে কথা বলতে গেলে মানে কথায় জড়তা চলে আসে, মানে কথা বোঝাই যায় না আর কি। তো উনি আমাকে মাথায় হাত দিয়ে, মাথায় হাত বুলাই দিছিল আমার। ওনাকে আমি নিজ হাতে কিছু নুডলস খাওয়াইছিলাম, একটু পানি খাওয়াইছিলাম, এই তো। তারপরে আর ওনার সাথে আমার ওরকম ভাবে, কারণ আমি বাড়িতে থাকি, আমার বোন ওইখানে আছে, বড় বোন আর ছোট বোন ওইখানে আছে। আমার এখানে আমার সংসার দেখতে হয়, এখানে কাজ বাজ করতে হয়, যার কারণে আমি সব সময় যে ওইখানে যাইতে পারি না। আমি সপ্তাহে হয়তো আমি 2-1 দিন গেছি, কোনো কোনো সপ্তাহে হয়তো 3-4 দিনও গেছি, গিয়ে থাকছি ওনার সাথে। লাস্ট কালকে যখন দেখলাম ওনার শেষ দেখা, আমি সিউতে গিয়ে একটা ছবি উঠাইছিলাম, বাট সে ছবিটা আমাকে রাখতে দেয় নাই, ডিলিট করে দিতে বলছে, বলে যে ছবি উঠানো নিষেধ। তো আমি ডিলিট করে দিছি ছবিটা, আমি ছবি উঠাইতে পারি নাই। গতকালকে লাস্ট সন্ধ্যার দিকে ওনার সাথে আমার মানে ওনাকে আমি দেখছি আর কি। তারপরে আমি চলে আসছি, রাত্রি 2টার দিকে আমি বাড়িতে আসছি আর কি। গাজীপুরে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে গ্যাঞ্জাম হয়েছিল, ওইখানে 3 ঘন্টার মতো জমেছিলাম, যার কারণে আসতে আমার লেট হয়েছে। আর আজকে সকালবেলা আমার ভাগ্নে আছে ওইখানে, আমার ভাগ্নে আমাকে ফোন দিয়ে জানাইতেছে যে নানা তো আর নাই। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ লাইভটা যারা দেখলেন, আহ, আমার মনে হয় বলার আর কোনো কিছু নাই। আমরা 5ই আগস্ট এই দেশ স্বাধীন হবার পরে আমার মনে হয় আমার সাথে যিনি আছেন, যারা কথা বললেন এতক্ষণ, কেউই চিন্তা করে নাই যে এতদিন তাদের পরিবারের মানুষদেরকে থাকতে হবে। আপনাদেরকে একটু আইনি ব্যাখ্যাটা দিয়ে রাখি যাদের বোঝার সুবিধার্থে। এখানে যারা আছেন এদের মধ্যে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্তরা আছেন। কারো 5 বছর, 10 বছর,
যাবজ্জীবন ফাঁসির আসামি, এরকম আসামিরা আছেন। তাদের ভেতরে যাদের ১০ বছর, ৫ বছর, তারাও এই ১৭ বছর জেলখানায় আছেন, ছাড়া হয় নাই। বলা হয়েছে যে বিস্ফোরক দ্রব্য আইনে একটা মামলা, সেই মামলাটায় কারণে সেটা শুনানি শুরু হচ্ছে না। এই কারণে, এটার কারণে তাদেরকে আটকে রাখা হয়েছে। তো এই যে মানুষগুলোকে আটকে রাখা হলো, ১৭ বছর যদি একটা আইনের কোনো বিধিমালায় যদি না হয়, সেটার বিচার যদি শুরু করাই না যায়, ১৭ বছর একজন মানুষকে তো আটকে রাখা যায় না, সম্ভব না। তাদেরকে আটকে রাখা হয়েছে। কেন আটকে রাখা হয়েছে সেটা সবাই জানে। মনে করেন, আমি আমার এই ভিডিও যারা দেখছেন তাদের ভেতরে কিছু মানুষের মনে হইতে পারে, যেমন ধরেন সেনাবাহিনীর কিছু মানুষজন, সেনাবাহিনীর যারা এখানে মারা গিয়েছেন তারাও জানেন এই ঘটনা কারা ঘটিয়েছে। অবশ্যই বিডিআর এর কিছু লোকজন তো সেখানে ছিলই। কারা ছিল? যদি নাকি আপনি মনে করেন যে যারা অপরাধী তারা ছিল, তাহলে সবার আগে শেখ হাসিনাকে এই মামলাতে আটক করতে হতো। সবার আগে কর্নেল মুজিব তো মারা গিয়েছেন, তার সাথে কারা কোথায় কে যেত, এগুলো নিয়ে কথা হতো। শামস, তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। কায়েস চাকরি করেছে, মইনুল চাকরি করেছে, তারপরে ইমরান ইমরে রৌফ চাকরি করেছে, এরকম অনেকেই চাকরি করেছে, কাউকে জিজ্ঞাসাবাদ করা হয় নাই। বিডিআর এর কথাও যদি বলি, আপনি তোরাব আলী, তাকে কিছু বলা হয় নাই, ছেড়ে দেওয়া হয়েছে। তার ছেলে লেদার লিটন, তাকে কিছু বলা হয় নাই। এখনো কলকাতায় বসে লেদার লিটন আওয়ামী লীগের লোকজনের সাথে মিটিং করছে। অতএব এই ঘটনার পরিকল্পনাকারী যারা, তাদেরকে আপনি চাকরিতে রেখেছেন, তাদের সরকারি সুযোগ সুবিধা দিয়েছেন, সব দোষ হয়েছে বিডিআর এর সদস্যদের। এখন আমার কথা হইলো যে বিডিআর এর সদস্যরা যদি দোষ করে থাকে, মনে করেন কেউ কেউ তো মানে সে পরিকল্পনার সাথে থাকুক কিংবা সেই সময়ের সাথে জড়িয়েই হোক, ১৭ বছর তো জেল খাটলো, তাই না? এখনো এখনো যারা আছে তাদের কাউকে যদি মনে করেন সে আসামি, আপনারা তাকে আটকায় রাখেন, কোনো সমস্যা নাই। কিন্তু সেই তদন্তটা, সেই রায়টা দিতে হবে এখনকার যে কমিশন তাদেরকে। আমরা খুব সুস্পষ্টভাবে কয়দিন ধরে এই কথাটা বলছি যে আমরা সবাইকে ছেড়ে দেন, কেউ দোষ করে নাই বিডিআর, এটা আমরা বলছি না। যারা অপরাধ করেছে তাদেরকে আপনারা আটকে রাখেন, কোনো সমস্যা নাই। কিন্তু শেখ হাসিনা যে বিচার করে দিয়ে গেছে, সেই বিচারে যারা অপরাধী ছিল, যারা খুনের সাথে জড়িত ছিল, তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। যারা ওই পরিকল্পনার সাথে জড়িত ছিল তাদের অনেককে মেরে ফেলা হয়েছে, যাতে পরিকল্পনায় কারা কারা কাদের কাদের সাথে মিটিংগুলো হতো ২৫ তারিখের আগে, সেটা যেন কেউ জানতে না পারে, সেজন্য তাদের মেরে ফেলা হয়েছে। তো এই পুরো তদন্ত প্রক্রিয়া, মামলার যে বিচারিক প্রক্রিয়াটা ছিল, পুরোটাই ছিল শেখ হাসিনার এবং আওয়ামী লীগের ভারতের ইচ্ছা অনুযায়ী। যে কারণে ওই বিচারটা আমরা মানি না। আমরা এই বিচারে নতুন করে তদন্ত চেয়েছি। আজকে ৬ মাস হয়েছে এই যে ২২ তারিখে যেই শুনানিটা হলো, সেখানেও আমাদের এখানে যারা কথা বললেন তাদের ভেতরে অনেকেই ২২ তারিখে বের হয়েছেন। আজকে রাসেলের বাবা, উনি হয়তো সুস্থ নয়, আসতে পারতেন না, কিন্তু ওনার বাবা তো বাসায় থাকার কথা ছিল। ওই দিনও যদি নাকি তাকে মুক্তি দেওয়া হতো, তাকে তো আপনি যদি শেখ হাসিনার বিচার মানেন, তারপরেও তো ওনার সাজার মেয়াদ শেষ হয়েছিল আরো ৭ বছর আগে। ওনাকে কেন ছাড়লেন না? ওনাকে এখন পর্যন্ত কেন আটকায় রাখলেন? তো আমার কথা হচ্ছে যে একটা বিশাল সমস্যা থেকে এই দেশ পার হয়েছে। বিরাট একটা সুযোগ তৈরি হয়েছিল এই দেশটাকে সাজানোর। যারা সেই সুযোগ নষ্ট করলেন, যে উপদেষ্টারা আজকে সুযোগ পেয়ে নিজের বান্ধবীর মাকে তারপরে এই ডিবি ধরলে ছাড়ানোর জন্য সারা রাত জেগে থাকতে পারেন, সেই উপদেষ্টারা কয়েক ঘন্টা সময় দিয়ে একজন পিপি নিয়োগ করতে পারেন নাই। আমরা সেই ৫ তারিখের পরের শুনানি থেকে বলছি যে এটা নিয়ে তাড়াতাড়ি করেন, এটা নিয়ে দ্রুত কাজ করেন। আপনারা সময় পান না, আপনাদের সময় হয় না। আপনারা রবীন্দ্র কাচারি দেখতে যাইতে সময় পান, সিনেমা দেখতে যাইতে সময় পান, মজা করতে, খেলাধুলা সবকিছুই চলতেছে আপনাদের। শুধু এই আলেম, বিডিআর, শেখ হাসিনার সময় যারা এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আটক হয়েছে, তাদের ছাড়ানোর জন্য আপনারা সময় পান না। এটার বিচার আপনারা পেয়ে যাবেন। আসিফ নজরুল, আপনাকে বলে রাখলাম, ইনশাল্লাহ আমি ইলিয়াস হুসাইন বেঁচে থাকি আর না থাকি, আমি আপনারে বলে গেলাম, বাংলাদেশের মানুষ আপনাকে এর প্রাপ্য বুঝাই দিবে। আপনি হজ করতে গিয়েছেন, দেখেছেন না মানুষজন আপনাকে কি ট্রিট করেছে, কিভাবে? আপনি রাস্তাঘাটে যেখানে যাবেন সেখানে অপমানিত হবেন। শুধু টাকা পয়সা, নারী আর মদ দিয়া দুনিয়ায় সম্মানিত হইতে পারবেন না। এইটার বিচার এই রাসেলদের চোখের পানির
প্রতিটা ফোঁটা চোখের পানির মূল্য আপনাকে দিতে হবে। আপনি রাসেলের বাবাকে ফিরিয়ে দিতে পারবেন আজকে? আজকে যদি আপনি ওনার সহকর্মী যারা ছিল, যারা সাজার মেয়াদ শেষ হয়েছে, তারা ছাড়া পায়, রাসেলের বাবা তো আজকে ছাড়া পেত, তাই না? আপনি এই কয়দিন আগে দিলেন না কেন? এই 6 মাস আপনি কি করলেন? এটা তো একটা সাধারণ ক্ষমা ঘোষণা করেও তো একটা কিছু করা যাইতো, যে শেখ হাসিনার মামলায় যারা ছিল তারা সব নির্দোষ, আমরা নতুন করে বিচার, আপনি আটকায় রাখতেন তাদেরকে। আবার যারা যারা আপনি সময় নিতেন, ওকে ঠিক আছে আমরা 1 মাস তদন্ত করবো, 1 মাস তদন্ত করে 2 মাস তদন্ত করে তারপরে দেখবো যারা যারা নির্দোষ তাদেরকে ছেড়ে দেব। আপনি হাসিনার সেই বিচারের কন্টিনিউশন আপনি চালায় যাচ্ছেন। হাসিনার সবকিছু মানেন, খালি হাসিনার সংবিধানটা মানেন না। ওর সংবিধান ভায়োলেট করে আপনি এসে রাজা হয়ে গেলেন। আপনি কোন সংবিধানের কোন আইন অনুযায়ী আপনি করেছেন, এই সরকার গঠন করেছেন? শেখ হাসিনাকে কোন আইনে আপনি অপসারণ করেছেন, বরখাস্ত করেন, কোন আইনে? আপনি আজকে আইন দেখান, বিডিআর এর এনামুলের ছেলে তারপরে গিয়া ছবি তুলে দেখে সেই ছবি আপনি ডিলিট করাই দেন, আইন দেখান আমাদেরকে। আমি খুব সুস্থ মাথায়, খুব সজ্ঞানে আপনাদেরকে আজকে একটা কথা বলে দিয়ে যেতে চাই। বিডিআর এর সৈনিকদেরকে অতি দ্রুত, আজকেও যদি নাকি কাউকে জামিনের বাইরে রাখা হয়, অতি দ্রুত যদি নাকি এই শেখ হাসিনার এই মামলা বাতিল করে নতুন মামলা, নতুন কমিশন, নতুন তদন্তের আওতায় নিয়ে যাওয়া না হয়, তাহলে এমন পরিস্থিতি তৈরি করা হবে যেই পরিস্থিতি সামাল দেয়া আপনাদের জন্য কষ্টকর হবে।